Thank you, Dr. Sabir Mumtaz, for your presentation. আসলে এটা একটা রিসার্চ ওয়ার্ক ছিল, এমফিল থিসিসের একটা পার্ট। আসলে যে টপিকটা সিলেকশন করছে আমি টপিকটা একটা সুন্দর টপিক ছিল, যেটা একটা কমন একটা ডিজিজ, কমন একটা কজ আমাদের সোসাইটিতে স্ট্রোক, তার সাথে একটা প্যারামিটার কম্পেয়ার করছে রেনাল ফাংশনিং। তবে এখানে আসলে সবগুলো জিনিস একসাথে দেখতে হবে, যে এখানে একটা রিসার্চ ওয়ার্কের প্রোটোকল মেনটেন করে বিভিন্ন স্টেজে যে কাজগুলো করা এবং একটা রিসার্চকে কীভাবে প্রেজেন্ট করতে হয়, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আজকে এটাকে আমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে প্রেজেন্ট করা হয়েছে। তো এখানে অনেক সিনিয়র এক্সপার্ট টিচার আছেন। তো এখন যে তার প্রেজেন্টেশন হলো, তার সাথে আমাদের এখন কোয়েরি, আমাদের কিছু এটা মন্তব্য আমরা একটা জানতে চাই অডিয়েন্সের পক্ষ থেকে। আমরা সাধারণত প্রথমে জুনিয়র থেকে শুরু করি, যে আসলে এখানে সবচেয়ে জুনিয়র হিসেবে ইন্টার্ন ধরা হয়। আমাদের কলেজ সাইডে ফার্স্ট ইয়ারকে জুনিয়র বলি, আর কলেজের সবচেয়ে সিনিয়র ইন্টার্ন। আর এখানে জুনিয়র হিসেবে ইন্টার্ন ডক্টর। তো ইন্টার্ন ডক্টর থেকে কিছু কোশ্চেন আসতে পারে প্রথমে, তারপরে গ্রাজুয়েট সিনিয়র হিসেবে আসবে আর কি। এনি কোয়ারিজ? তো স্যাররা খেয়াল করতেছিল, তোমরা এখানে শুনতেছিলে না। আসলে যখন কোনো একটা প্রেজেন্ট করা হয় কোনো কিছু, তখন আমরা একটা খেয়াল করে শুনতে হবে যে একটা জিনিস প্রেজেন্ট করতেছে। আচ্ছা, এনিওয়ান মেডিকেল অফিসার বা অন্য টিচার যারা আছে, আপনার কোনো কোয়ারি? আচ্ছা, ওপেন, দিস ইজ ওপেন ফর অল। জি স্যার। Thank you all, Department of Biochemistry, for presenting a nice topics and research work. Research work করার জন্য এখানে হচ্ছে যে এটা একটা থিসিস ছিল। এই থিসিসে একটা বড় বই আর কি, 70-80 পেজ সাধারণত লেখা হয় আর কি, কেউ 100 পেজ 200 পেজ পর্যন্ত করে পিএইচডি আরো বড় হয়। কিন্তু এখানে যারা নতুন রিসার্চার, তাদের একটা সমস্যা হলো তারা ছোট করতে পারে, বড় জিনিসটাকে ছোট করে আনতে পারে না। এখানে আমরা বারবার রিকোয়েস্ট করি যে এখানে যখন প্রেজেন্ট করা হবে ওটাকে একটু ছোট করে লিখতে হবে, আবার যখন পাবলিশ করা হবে তখন আরো ছোট করে লিখতে হবে। এটা তাদের প্রধান সমস্যা কি। এখানে এটা আরো বড় ছিল, আমি দেখছিলাম আর কি, তারপরে ছোট করছি, কিন্তু ছোট করার পরেও একটু বড়ই হয়ে গেছে ইন্ট্রোডাকশন আর কি। আবার যখন পাবলিশ করবে তখন আরো এটা আমি খুব সুন্দর করে প্রেজেন্ট করছে। আর এখানে যে এই যে প্রিপারেশন অফ পোস্টার, এখানে যদি সবগুলা ওই ক্যাপিটাল অক্ষরে না লেখা হতো তাহলে কিন্তু সহজে রিড করা যেত আর কি। এটা একটা উল্লেখ নাই, ঠিকই আছে, কিন্তু পড়া সহজ হতো আর কি। এটাই আর কি। আর যে প্রেজেন্ট করছে সমস্ত সে রিড আউট করছে, এটা অনেকে এরকম হয়, সমস্ত আমরা রিড আউট করবো না, কিছু কিছু রিড আউট না করে বলবো এটা। আর এটা যে হচ্ছে যে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে হেলদি ইন্ডিভিজুয়ালকে কম্পেয়ার করা আছে তাদের সাথে, তাদেরকে কিভাবে সিলেক্ট করা হচ্ছে, তারা কারা ছিল হেলদি ইন্ডিভিজুয়াল? মুখে বলো না স্যার। হেলদি ইন্ডিভিজুয়াল হচ্ছে এজ গ্রুপটা শুধু আমার রাখা হয়েছে, যে 30 থেকে 70 ইয়ার্স অ্যাটেন্ডেন্স হতে পারে, মেডিকেল কলেজের যে কোনো স্টাফ হতে পারে বা পেশেন্টের অ্যাটেন্ডেন্স হতে পারে, এমন কাউকে সিলেক্ট করা হয়েছে। বাস্তবে কারা ছিল? স্যার বাস্তবে মেডিকেল কলেজের স্টাফরা ছিল। এরপর সামনে দেওয়া হয়েছিল তাদের কি? জি, দেওয়া হয়েছিল। আচ্ছা, আমি প্রফেসর আমি ডাক্তার সাদেক স্যারের একটু কথার সাথে মিলাইতেছি, যে আমি যখন এটা তৈরি করা হয়
এবং স্যারের সাথে একটু ডিসকাস করলাম যে স্যার এটা এইভাবে আমরা তৈরি করতে চাই। তো স্যার মানে ওই আমাদের যে লেখার নিয়মটা স্যার বলে দিলেন, আর ছোট করার কথা বলা হয়েছে। আসলে তো একটা অনেক বড় থিসিস থাকে, এটাকে ছোট করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা প্যারামিটার অনেক বেশি, 5টা 6টা প্যারামিটার। প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে দু একটা কথা লিখলেও একটু বড় হয়ে যায়। তবে আমরা চেষ্টা করব, যদি এটা পাবলিকেশন চেষ্টা করতেছে যে পাবলিকেশন হয়, তখন এটাকে আরো ছোট করে করা যাবে কিভাবে। Thank you very much for taking up a thesis article for presentation. আমরা এটাকে কিভাবে প্রেজেন্ট করবো? এটাকে সেমিনার হবে, এটাকে সিম্পোজিয়াম হবে, এটাকে ক্লিনিক্যাল মিটিং হবে, না এটা কি হবে? সুতরাং এই জায়গায় সায়েন্টিফিক সেমিনার কথাটা কতটা প্রযোজ্য সেটা আমাদের দেখতে হবে। আমরা যদি জার্নাল কাপ প্রেজেন্টেশন হয় তাহলে ফরম্যাটটা হতে পারে, কিন্তু প্রেজেন্টার বলছে যে এটা এখনো পাবলিশ হয়নি, তাহলে এটাকে কিভাবে আমরা নিব? সুতরাং এটা থিসিস আর্টিকেল প্রেজেন্টেশনের মধ্যে আনলে ভালো হতো। আমরা 3টা জিনিস সাধারণত করি: ক্লিনিক্যাল মিটিং করি, সেমিনার করি, সিম্পোজিয়াম। আমি এইটার 3টার ডিফারেন্সটা অনেকদিন বলছি, আরেকবার একটু মনে করাই দিই। ক্লিনিক্যাল মিটিং হচ্ছে একটা কেসকে নিয়ে আলোচনা, সেখানে একজন আলোচনা করবে, বাকিরা সেটাতে পার্টিসিপেট করবে। আর সেমিনার হচ্ছে একটা টপিকের উপরে একজন আলোচনা করবে আর অন্যরা পার্টিসিপেট করবে ওই আঙ্গিকে। ক্লিনিক্যাল মিটিং এ কেস থাকতে হবে, এটাতে কেস নেই। এটাতে একটা টপিকের উপরে একজন স্পিকার আলোচনা হবে। আর সিম্পোজিয়াম হচ্ছে চুলচিরা মলিকুলার বিশ্লেষণ হবে, সেখানে অনেকে পার্টিসিপেট করবে। একজন উপস্থাপন করবে, কিন্তু সবাই মিলে এটাকে চুলচিরা বিশ্লেষণ করবে, সেটা হচ্ছে সিম্পোজিয়াম। আর ওয়ার্কশপ হচ্ছে বিভিন্ন জিনিসের উপরে দিনব্যাপী, কয়েকদিন ব্যাপী আলোচনা, সেটা হচ্ছে ওয়ার্কশপ। এইখানে জার্নাল ক্লাব প্রেজেন্টেশনে কতগুলো নর্মস আছে। জার্নাল ক্লাব কোথায় পাবলিশ হয়েছে, কাদের দ্বারা পাবলিশ হয়েছে, কবে পাবলিশ হয়েছে ইত্যাদি সহ আছে। আমার কথা হচ্ছে যে এই যে জিনিসটা প্রেজেন্ট করা হলো, এটা একটা থিসিস আর্টিকেল, সেটা এখনো পাবলিকেশনসে যায়। প্রথমত পাবলিকেশনস না হওয়া পর্যন্ত থিসিস আর্টিকেল আসলে প্রেজেন্ট করাটা ঠিক না, এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে যে ইন্ট্রোডাকশনটাকে ভাগ করা যেত। নিয়ম হচ্ছে যে আমি ইন্ট্রোডাকশন একটু দিলাম, তারপর আমি যেটা করব সেটা হচ্ছে রেশনালি আমি কেন এটা করতে চাচ্ছি বা ব্যাকগ্রাউন্ডটা আমি এটাকে আলাদাভাবে দিতে পারতাম, তাহলে ইন্ট্রোডাকশনটাকে এত বড় মনে হতো না। কারণ এখানে আমার অপশন ছিল, আমি একটু ইন্ট্রোডাকশন দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ড অফ দি স্টাডি এবং রেশনালি অফ দি স্টাডি। এটাকে যদি আমি তিনটা ভাগ করতাম তাহলে এটা এতটা বড় মনে হতো না। আমার কথা হচ্ছে যে আমি ইন্ডিভিজুয়াল, এটা সম্পূর্ণটাই পারপাসিভ স্যাম্পলিং হয়েছে, স্যাম্পলিং গুলো পারপাসিভ আছে, সুতরাং এখানে বায়াসনেসটা বেশি হচ্ছে। আমরা সেই দিকটা খেয়াল করতে হবে। খুব ভালো স্টাডি করতে গেলে কিন্তু আমাদের এইগুলো মাথায় রাখতে হবে যে আমি কি বায়াস হয়ে যাচ্ছি কিনা। এখানে বায়াসনেসটা আমার বেশি, সবই পারপাসিভ। আমার সিলেকশন ক্রাইটেরিয়াতে আমি যেটা দেখতেছি পারপাসিভ, এটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডি হচ্ছে ওয়ান পয়েন্ট স্টাডি, একদিন দিলাম দেখলাম, সেটাকে অ্যানালাইসিস করলাম, কম্পেয়ার করলাম। ক্রস সেকশনাল স্টাডিজ আর ভেরি গুড স্টাডিজ। সুতরাং একটা থিসিস ওয়ার্কের জন্য ক্রস সেকশনাল স্টাডিজটা আমাদের দেশে ধরা হলেও অন্যান্য দেশে কিন্তু এটাকে ডিসকার্ড করা হয়। অন্যান্য দেশে এটাকে বেশিরভাগই দেওয়া হয় র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। যে যত র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করবে সে তত ভালো স্টাডি করছে বা তার কাজটা তত অথেন্টিক বা অরিজিনাল হিসাবে ধরে নেওয়া। সুতরাং এই জিনিসগুলোর দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে।
আর দুটো স্টাডি আমরা করি, সেটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি, আর একটা হচ্ছে আমাদের যেটা আমরা করি সেটা হচ্ছে কোহোর্ট স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি এটাকে করা যেত, কিন্তু তখন আবার রেট্রোস্পেক্টিভলি আসতে হতো, সেই জন্য এটা হয়তো করে নাই। কিন্তু কেস আমাদের দেশে কিন্তু আমরা সবাই প্রায় এই ক্রস সেকশনাল স্টাডি করি। আমরা কেস কন্ট্রোল স্টাডি কম করি, কোহোর্ট স্টাডি তো করি না, এবং র্যান্ডমাইজড কন্ট্রোল স্টাডি গুলো আমরা করি না। সুতরাং আমাদের এখন আরো অরিজিনাল অথেন্টিক স্টাডি করার জন্য ওগুলো খুবই আগ্রহী হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টুডেন্ট যদি তার জ্ঞান ফাংশন কি হবে, তার হেপাটিক ফাংশন কি হবে, কার্ডিয়াক ফাংশন কি হবে, এটা আমাদের সবাই জানা দরকার, তাই না? কিন্তু স্টাডি করছে যে স্ট্রোকের পেশেন্টের সাথে নরমালি ডিভিজনের কম্পারিজন, জেনারেল ফাংশন, জেনারেল ফাংশন টেস্টের কম্পারিজন। স্ট্রোকের যে সমস্ত স্ট্রোকের পেশেন্ট স্ট্রোক করছে ওদের কি প্রিভিয়াস রেনাল ডিসফাংশন ছিল, কেন তুমি বুঝছো? তো নিশ্চয়ই স্যার আমি পেশেন্টকে আস্ক করেছি তার সাথে কোনো সেরাম ক্রিয়েটিনিন লেভেল বাড়তি ছিল কিনা, বা সবাই তো টেস্ট করে না, স্ট্রোক করে যারা আসছে স্যার সাথে একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আমরা হচ্ছে স্যার যাদের প্রোভাইড ছিল তাদেরকে সিলেক্ট করছি স্যার, তাদের সিকেজির কোনো আছে কিনা আলট্রাসোনোগ্রাম রিপোর্টটা স্যার, ওটার মাধ্যমে আমরা যখন হচ্ছে সিকেজির পেশেন্ট বা ক্রনিক ডিজিজ থাকলে স্যার কিডনি সাইজটা ছোট থাকবে, কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশনটা স্যার লস হয়ে যাবে, কর্টিক্যাল ইকোজেনিসিটি বাড়বে, এই জিনিসগুলো আমরা মাথায় রাখছিলাম স্যার। আর সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা নরমালি স্যার করা হয়। তারপর দেখছো যে যারা স্ট্রোক পেশেন্ট যারা ছিল তাদের ক্রিয়েটিভ লেভেল স্যার ম্যাক্সিমাম আমি যেগুলো নরমাল ছিল আর কি, প্রিভিয়াস হিস্ট্রি নরমাল ছিল আমি তাদেরই ইনক্লুড করেছি, আর বাকিদের এক্সক্লুড করেছি। তাই আমি এক্সক্লুশন ক্রাইটেরিয়া বলেছি যে ক্রনিক ডিজিজ থাকলে আমি নিব না। আইসিইউ যারা স্ট্রোক করছে তাদের ক্রিয়েটিভ লেভেল বেশি করে, তাহলে রেনাল ডিসফাংশন পাচ্ছে। তো তোমার এই স্টাডি তোমার টেক হোম মেসেজ দেখো, জি স্যার। এই যে স্টাডি করছো, স্টাডি করে টেক হোম কি মেসেজ তুমি দিতে চাও? মেবি স্যার রেনাল এটা ডিসফাংশন কোশ্চেন করে ফেলে তুমি লিমিটেশনে তুমি বলছো যে একটা স্মল সাইজ, তুমি যে স্যাম্পল সাইজ যে কোনো একটা স্টাডি করতে গেলে স্যাম্পল সাইজ দিকে না একটা ফর্মুলা আছে তাই না? জি স্যার। ইনসিডেন্স রেস কত আছে এরকম একটা ফর্মুলা আছে তাই না? তুমি তো ফর্মুলা দিয়ে তোমার জন্য সাইজ কম্প্লেক্স স্টাডি কত রকম করে স্টাডি করছো না একটা কম করছে জি স্যার আমি ওয়ান তোমার স্যাম্পল সাইজ কত আসছে তোমার? স্যার অরিজিনাল আমার স্যাম্পল সাইজ ছিল 38 ফর ইচ গ্রুপ, কিন্তু স্টক পেশেন্ট अवेलेबल ছিল দেখে আমি 60 করে ইনক্লুড করেছি। বেশি দিছো জি স্যার। তাহলে তুমি তো লিমিটেশন তুমি ধরো কোনো তোমার জানে আর তার কাছে বেশি দিছো তাহলে তো লিমিটেশন তুমি স্যার এটা আমার অরিজিনাল সিরিজে লেখা আছে যে হচ্ছে যে পেশেন্ট অ্যাভেলেবিলিটির জন্য আমি বেশি নিয়েছি। লিমিটেশন বললাতে জন্য আচ্ছা ওই তুমি বলো একটু যে রেনাল ফাংশন রেস্ট করতে আগে রেনালটা ভালো আছে যে বলে Thank you, Sabrina Mumtaz. Thank you, Department of Biochemistry. ও যেটা প্রেজেন্ট করেছে এটা ওর থিসিস আর্টিকেল, এবং থিসিস আর্টিকেল তো অলরেডি পাবলিশড। জি স্যার পেজে জমা দেওয়া হয়েছে স্যার। থিসিস আর্টিকেল অলরেডি পাবলিশড হয় নাই তা না, কিন্তু ও আরো ভালো হতো যে থিসিস আর্টিকেল লিখতো, তাহলে কিন্তু কি হয়েছে একটা জার্নাল প্রেজেন্টেশন যদি লিখতো, সেটা যদি জার্নালে প্রেজেন্ট না হতো তখন কিন্তু প্রশ্ন দেয়, কিন্তু অলরেডি তার থিসিসটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, এবং শুধু পাবলিশডই না ওটার উপরে তাকে পরীক্ষা দিতে হয়েছে 200 মার্কের পরীক্ষা দিয়ে সে কিন্তু পাস করে এসেছে। কাজে এখানে বিতর্ক না, বিতর্ক যেটা হচ্ছে সেটা হলো যে এটাকে আরেকটু শর্ট করা যেত, প্রেজেন্টেশনটাকে আরো শর্ট করা যেত। তবে তারপরে বলবো শি ইজ নিউয়ার, একজন নতুন হিসাবে সে ভালো প্রেজেন্ট করছে। ও পাবলিকেশন করতে করতে বা প্রেজেন্ট করতে করতে ও বুঝতে পারবে যে আমার কি দেওয়া উচিত কি দেওয়া উচিত না, এবং বলার সময় অনেক কিছু মানে কমায় বলতে হয়, ওখানে থাকলেও কমায় বলতে হয়। যেমন মেথডগুলো সবগুলো সে তার রেজাল্ট গুলো শুধু পি ভ্যালুটা বলে সিগনিফিকেন্ট আর নট সিগনিফিকেন্ট এগুলা বলে অমিট করা যেত, আর মেসেজ বা কনক্লুশন এগুলো আরো শর্ট করে এইখানে বলা, যদি বইয়ে তাই লেখা থাকে এখানে আরো শর্ট করে বলা যেত। আর সেকেন্ড আরেকটা জিনিস যেটা আমি বলবো ওকে, সেটা হলো যে
একটা জিনিস মনে রাখতে হবে যে থিসিস পাবলিকেশন বা থিসিস রাইটের জন্য সে মাত্র সময় পায় 16 মাস থেকে 18 মাস এবং 16 মাস এক বছর যাই হোক ক্লিনিক্যাল সাইডে হয়তো একটু কম 16 to 18 মাস এর বেশি না। তো দেখা যায় যে থিসিসের কি আর্টিকেল নিবে সেটা নিতে নিতে তার সময় চলে যায় 6 মাস এবং বলে যে থিসিস কি বিষয়ে সে থিসিস করবে সেই টপিক সিলেকশনে অর্ধেক সময় চলে যায়, বাকি থাকে অর্ধেক সময়। এই অর্ধেক সময়ে আসলে খুব কঠিন যে ভায়াস হইলো কতটুকু নন ভায়াস হইলো, আর ওই সময় তো ভায়াস কি নন ভায়াস কি বোঝা যায়, যার ফলে এটা আসলে কষ্টকর। আমি সাবজেক্টকে থ্যাঙ্কস জানাবো যে এই জিনিসটুকু সে করে নিয়ে আসছে, অনেক ভালো একটা থিসিস। তা আমার কাছে আমার যেটা একটা প্রশ্ন করা গেছে যে প্রফেসর পরাগ একটু বলবেন যে আমরা যে রেনাল বায়োকেমিক্যাল রেনাল ফাংশন দিয়ে আমরা এটাকে আলাদা করছি, স্ট্রোকের পেশেন্টকে দুইটা আলাদা করছি। অ্যাকচুয়ালি রেনাল ফাংশন হলো যে রেনোগ্রাম। Without renogram, only biochemical test, how much significant in this thesis? Thank you. ম্যাডাম বলেন। আমার সংক্ষিপ্ত প্রশ্ন ওই শব্দটা লিখছে অ্যাকিউট মানে সেকেন্ড মিনিটস আওয়ার্স ডেজ 15 ডেজ ছোটদের জন্য, রাইট? অ্যাকিউট শব্দ বিশ্বকালে ক্রনিক আছে অ্যাকিউট বলার পরে তো মেডিসিন স্পেশালিস্ট এখানে ওই অ্যাকিউট স্ট্রোক মানে পেশেন্টটাকে কত ডিউরেশনে এই ড্রাগ সাইনোটা ম্যাডাম আই মেনশন देयर ইজ আ উইদিন ডিউরেশনের কোনো ইফেক্ট আছে কিনা যে সেকেন্ডের মধ্যে আর পেশেন্ট তো মরেই যায়, মানে এমন স্ট্রোক পেশেন্ট আছে যে আমরা কিছু করতে পারি। তো এই অ্যাকুট এবং ক্রনিক নিয়ে ভেরি গুড কোশ্চেন। এবং আমরা ওই যে ব্লাড কালেকশনটা এই ডিউরেশন কত ডিউরেশনে নিলে কোনো চেঞ্জ হয় এটা জানতে চাই। ভেরি গুড। আগে একটু উত্তর দিয়ে দিন স্যার, এগুলো উত্তর দিয়ে নি আচ্ছা স্যার উত্তরে দেখুন মাইক যখন চলে গেছে। থ্যাংক ইউ সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট। আচ্ছা আমার কোশ্চেন হলো যে অ্যাকুট স্ট্রোকের যে রেনাল ফাংশন টেস্ট চেঞ্জ হচ্ছে, এটা অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি অফ দ্য স্ট্রোক দ্যাট ফাংশন চেঞ্জেস মোর অর লেস। মাইল্ড অ্যাটাকে অনেক সময় নরমাল থাকতে পারে, বাট অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি হোয়াট চেঞ্জেস হবে? আচ্ছা স্যারের কোশ্চেন যেটা ছিল যে ক্রিটিনাইন কি শুধুমাত্র একটা মার্কার যেটা দিয়ে আমি রেনোগ্রাম এছাড়া রেনোগ্রাম দিয়ে ডায়াগনোস করতে পারবো কিনা। আসলে সবচেয়ে যে জিনিসটা এখানে যেটা তার থিসিসের পার্ট ছিল সেটা হচ্ছে অ্যাকুট রাইজ অফ সেরাম ক্রিটিনাইন, তার মানে এটা ডেফিনেটলি ছিল একেআই। সে এখানে তার প্রোটোকলের এখানে তার সিকেডিটাকে এক্সক্লুশন হিসেবে ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছিল। তো প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ একেআই। অ্যাকুট রাইজ একেআই হচ্ছে শর্ট ডেফিনেশন, ম্যাডাম যেটা বলছিল যে এটা কত সময়। একেআই হতে পারে ঘন্টা থেকে শুরু করে আওয়ার্স, ডেজ অর ইভেন উইকস। আমরা লেস দেন 7 ডেজের নিচে যত ঘটনা ঘটবে রেনাল ফাংশন ইম্পেয়ার্ড হবে এটাকে আমরা বলবো একেআই। আফটার 7 ডেজ এটাকে আমরা বলবো একিডি, অ্যাকুট কিডনি ডিজিজ, এন্ড মোর দেন 3 মান্থ এটাকে বলবো ক্রনিক কিডনি ডিজিজ। আচ্ছা ইনিশিয়ালি যেটা এখন মানে অনেক টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, কারণ হলো সেরাম ক্রিটিনাইন রাইজ হয় আফটার 48 আওয়ার্স। সেজন্য অনেক সময় আমরা বুঝতে পারবো না যে পেশেন্টের একে বা ডেভেলপ হচ্ছে কিনা। সেজন্য বর্তমানে এখন বিভিন্ন কতগুলো মেজর অপারেশন হয়, যেমন বাইপাস অপারেশন, অনেক বড় সার্জারি হয়, ওটিটি গুলোও একে হচ্ছে, রিনাল ফাংশন ইম্প্যাক্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা হলো যে বায়ো মার্কার যেটা বলা হয়, যেমন আমরা যেমন ইসিতে যেমন কার্ডিয়াক এলাস্টিসিটি যেমন এমআই হলে তার ইসিতে চেঞ্জ আসে না, তার জন্য আমরা প্রোপোনিন আই বা অন্যান্য প্যারামিটারগুলো দেখেছেন। এরকম একেআই হলে কতগুলো প্যারামিটার আছে যেটার নাম হচ্ছে নিউট্রোফিল জিলাটিনাস লাইপোপ্লেন, ইন্টারলিউকিন 8, কিডনি ইঞ্জুরি মলিকিউল 1, এরকম কিছু কিছু বায়োমার্কার আছে যেটা আপনার সিরামের মধ্যে
টেস্ট স্ট্রিপ দিয়ে আমরা সহজে ডিটেক্ট করতে পারি পেশেন্টের একেআই হলো কিনা। এখন স্ট্রোকের ক্ষেত্রে যে একেআইটা হচ্ছে সেখানে ক্রিটিনাল লেভেলটা হচ্ছে এখানে যেটা কেডিকো গাইডলাইনে যেটা বলা আছে যে যদি সাডেন রাইজ অফ সেলফিক লাইন ফ্রম দ্য বেস লাইন it is 100% is called AKI stage 1 and 200 to 300% increase from baseline AKI stage 2 and in case of more than 300% rise then it is called AKI stage 3 আমরা এভাবে ক্যাটাগরি করি অ্যাকর্ডিং টু সিরাম ক্রিটিন অর ইডোনাম দেখে। আর রেনোগ্রামটা আছে এটা একটা লং প্রসিডিউর, একটা পেশেন্টকে তাকে বিটি রেনোগ্রামে দিতে হবে এবং রেনোগ্রামটা বেসিক্যালি আমরা তার দুইটা কিডনির মধ্যে কোন কিডনির ফাংশন কতটুকু আছে সেটা ডিটারমাইন করি, কিন্তু অ্যাকুট কেসের ক্ষেত্রে স্যার আমরা রেনোগ্রাম ইজ নট এ সুইটেবল ইনভেস্টিগেশন। স্যার আপনার প্রশ্নের জন্য কি ছিল? ছিল ম্যাডাম যারা স্ট্রোক করছে তার যে প্রিভিয়াস কিডনি তার যে কোনো স্যার ইট ইজ সো মাচ ডিফিকাল্ট। আসলে আমরা নেফ্রোলজিস্ট আমরা নিজেরা মাঝে বিড়ম্বনা পড়ে যাই যে এটা একেআই কিনা। এমনও অনেক ঘটনা হচ্ছে পেশেন্ট একেআই ছিল কিন্তু পেশেন্ট সিকিডি মনে করে তাকে আলটিমেটলি তাকে ফিস্টুলা পর্যন্ত করা হয়েছে, পরে দেখা গেল কিডনি 0.9 চলে গেছে। সো মাচ ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। তবে আমাদের কোনো ডাটা নাই, আমাদের কোনো মানে প্রিভিয়াসলি কোনো ডাটা থাকে না যে সিরাম ক্রিটিন বেশি ছিল কিনা। আর বিশেষ করে স্ট্রোক যেটা হয় সেটা হচ্ছে এক্সট্রিম এজে হয় বেশি এবং এই সময় তার এটা একটা রিস্ক ফ্যাক্টর। ওল্ডার স্টেজ অলওয়েজ রিস্ক ফ্যাক্টর, কারণ এই সময় তার রেনাল ফাংশন যে কোনোটাতেই ইম্প্যাক্ট হতে পারে, রেনাল হাইপোপারফিউশন হতে পারে, ডিহাইড্রেশনের জন্য হতে পারে। তো এখন এখানে স্যার এই কোশ্চেনটা কিছু বলবো? আচ্ছা ঠিক আছে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কথাটা আগে একটু বলি স্যার। আমাদের এরকম অনেক ইস্যুজ আছে যেই ইস্যুসগুলোর জন্য আমাদের প্রিভিয়াস রেকর্ডিংস আর ভেরি ইম্পর্টেন্ট। আনফর্চুনেটলি উই ডু নট হ্যাভ। আমাদের নেশন ওয়াইড ডেটাও নেই, ইভেন আমাদের হসপিটাল ওয়াইজ ডেটাও নেই, এবং যেসব হসপিটালগুলো ক্যাপাবল তারাও কিন্তু সেই জিনিসটা ডেভেলপ করছে না। যদি সেরকম রেজিস্ট্রিগুলো আমাদের থাকতো তাহলে আমরা কিন্তু অনেক রিচ হতাম এবং খুব সহজেই একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারতাম। কিন্তু আসলে আমাদের সময় এসছে যে আমরা গভর্নমেন্টের দিকে না তাকিয়ে ব্যক্তিগত উদ্যোগে এই ডাটাগুলোকে আমরা রেকর্ড করা এবং সংরক্ষণ করা। এটা ভেরি পসিবল, খুব ডিফিকাল্ট কিছু না। এখন জাস্ট কিছুই না, আমার যদি একটা সিরাম ক্রিয়েটিনিন লেভেল থাকে তাহলেই কিন্তু আমি এই জিনিসটা খুব সহজে বলতে পারি উইথ কনফিডেন্স যে তার আগে রেনাল ইম্পেয়ারমেন্ট ছিল না। এটা আচ্ছা। আর স্যারের কথা যেটা যে ডক্টর পরাগ তো তার পার্সপেক্টিভে একটু ডিটেল বলেছে, খুব সিম্পলি কেডিগোর যে কথাটা যে একেআই কিভাবে হয়েছে বুঝবো, যে যদি তার আগের একটা ভ্যালু জানা থাকে তার থেকে 0.3 মিলিগ্রাম পার ডিএল যদি বাড়ে, এটা একটা পসিবিলিটি। আরেকটা হলো যে 1.5 টাইমস যদি প্রিভিয়াস রেকর্ড থেকে বেশি হয়, এটাকেই তখন একেআই হিসাবে ধরে নেওয়া হবে। আর রেনোগ্রাম তো বেসিক্যালি আসলে অ্যাকিউট কেসের জন্য ইজ নট সুইটেবল। ক্রনিক ইস্যুসগুলো ইভালুয়েশন জেনারেলি লেন্দি প্রসিডিউর, লট অফ থিংস আর লজিস্টিক সাপোর্টও সব জায়গায় থাকে না। ম্যাডামের কোশ্চেনটাই আসি, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের কিন্তু আসলে দুটো প্রশ্ন আসছে, কারণ ওর প্যারামিটারে দুটোই অ্যাকিউট কথা, অ্যাকিউট স্ট্রোক অ্যান্ড অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট স্ট্রোক আমরা কখন বলি? আসলে বিগত 30 বছরে আমাদের বিশেষ করে 1990s থেকে আমাদের হেলথ সেক্টরে ম্যানেজমেন্টের যে আধুনিকায়ন, যেটাকে প্যারাডাইম শিফট আমরা বলতে পারি, সেটা কিন্তু ট্রিমেন্ডাসলি ইমপ্রুভ করেছে। কিভাবে? কত সিম্পলার ওয়েতে আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো সেট করতে পারি ল্যাব ডিপেন্ডেন্সি কমিয়ে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, নিউমোনিয়ার ক্ষেত্রে আগে ছিল কার্ভ 65, এখন হয়ে গেছে সিআরবি 65। যদি খুব সুন্দরভাবে খেয়াল করি, কনফিউশন, ইউরিয়া, ব্লাড প্রেশার আর হলো 65। এখানে ইউরিয়া লেভেলটা আছে বুঝার জন্য যে এখন সেটাকে বাদ দিয়ে সিআরবি হয়ে গেছে। কেন? আমার ল্যাব ডিপেন্ডেন্সি দরকার নাই, ইনস্ট্যান্টলি আমি ইমার্জেন্সিতে বা আউটডোরে বসে তার ক্রাইটেরিয়া আমি করে ফেলতে পারছি। আমরা যদি রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের দিকে যাই, সেখানে আমার ল্যাব ডিপেন্ডেন্সি অনেক, এক্সরে এখন অ্যাবসলিউট করে দিয়েছে। এখন
এই জায়গাগুলোতে আমাদের সিম্পলিফাইড করে ফেলা হচ্ছে। এখন অ্যাকিউট স্ট্রোক হলো কেন এই জায়গায় শিফটগুলো হচ্ছে, যে ম্যানেজমেন্টের জন্য। সিম্পলি কার্ডিয়াক করোনারি আর্টারি ডিজিজের ম্যানেজমেন্টের মতো এখন কিন্তু বিভিন্ন জায়গায় ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে অ্যাকিউট স্ট্রোকের ম্যানেজমেন্ট। সিমিলারলি 4 to 6 আওয়ার্সের মধ্যে আসলে পিসিআই এর অপশন তৈরি করে ফেলা হয়েছে, যার ফলে রোগী কিন্তু ইমিডিয়েটলি ইমপ্রুভ করে যাচ্ছে। এই জন্য বলা হয় যদি প্রথম 24 থেকে 48 ঘন্টা এই সময়টাকে বলা হয় অ্যাকিউট স্ট্রোকের সময়, তারপরে সাব অ্যাকিউট হয়ে যায়। ক্রনিক স্ট্রোক ওইভাবে ডেজিগনেট করে না, অ্যাকিউট স্ট্রোক আর সাব অ্যাকিউট স্ট্রোক। আমরা তো জানি যে এটাকে বলে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। না, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এটা না। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলা হয় যে স্ট্রোক যদি স্ট্রোকের সিম্পটম ডেভেলপ করার পরে যদি উইদিন 24 আওয়ার্স সিম্পটমগুলো রিজলভ করে যায়, তখন তাকে টিআইএ বলে। কিন্তু এই ক্ষেত্রে তো স্ট্রোকের সিম্পটমগুলো রিজলভ করে না, থেকে যায়, এই জন্য এটাকে অ্যাকিউট স্ট্রোক বলা হয়। আমি এখানে একটুখানি করে রাখি, জানাই দিয়ে রাখি, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমাদের যে ডাটাবেসটা আছে, আমাদের 10 বছর আমরা রোগীর ডাটাগুলোকে সংগ্রহ করে রাখি। 10 বছর পরে আমরা এগুলোকে ফেলে দিই। 10 বছর পর্যন্ত কেউ যদি কোনো কিছু নিয়ে কাজ করতে চান, তাহলে পরে আপনারা শুধু ওই রোগী সম্পর্কে জাস্ট এনআইডি যে ইয়েগুলো আছে সেগুলো যদি দেন, আমরা তাকে ওই হিস্ট্রিটা দিয়ে দিতে পারবো, যেটা ও করে না। ম্যাডাম কোশ্চেনটা ছিল যে 24 ঘন্টা যদি ক্রেডিট নেই, আসছে কেউ যদি 36 ঘন্টা পরে নেই, পার্থক্য হয়ে গেল ক্রেডিট লেভেল। আমার কোশ্চেন হলো স্যারের কাছে, you have mentioned your discussion some analysis study agree with you study and some not agree or disagree, যেগুলো ডিজেক্টিভ হয়েছে সেম না, এগুলো স্টাডি বাংলাদেশে হয়েছে না আমার কান্ট্রিতে, কি আপনার কি মনে হয় কেন ডিজেক্টিভ? স্যার ধন্যবাদ। স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে রেনাল ফাংশনের স্টাডি কম হচ্ছে একুইপ পেশেন্টদের। আমি মানে 2-3টা স্টাডি খুঁজে পেয়েছি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে হয়েছে, আর ম্যাক্সিমাম স্টাডি বাংলাদেশের বাইরে, ওটার সাথে কম্পেয়ার করা হচ্ছে স্যার। আর কি কোনো স্টাডি নেই স্যার? আছে 2-3টা ইন্ডিয়ান স্টাডি আছে স্যার। স্যার একুইপ স্ট্রোকের পেশেন্টদের রেনাল ফাংশন টেস্ট। Thank you, Department of Biochemistry, and thank you, speaker, খুব সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য। আজকের যে টপিকটা খুবই ইন্টারেস্টিং টপিকস এবং কমন টপিকস, হলো অ্যাকিউট স্ট্রোক, হলো কিডনি ইনজুরি, রেনাল ফাংশন। আমার কাছে মনে হয় যে এটা অনেকটা বড় একটা স্টাডি, ডিজার্টেশন ছিল তো অনেক বড় কিছু করা হয়েছে, তার মধ্যে অল্প একটু জায়গা প্ল্যান করা হয়েছে এখানে। তো কিছু কিছু টার্মিনোলজি একটু স্পেসিফাই করতে পারলে প্রেজেন্টেশন এবং স্টাডির স্ট্যান্ডার্ড একটু বেড়ে যেতে পারতো। যেমন রেনাল ফাংশন টেস্ট, এখানে রেনাল ফাংশন টেস্ট তো অনেকগুলো, আমরা তো এর একটা যেগুলো একটা প্যারামিটার নিয়ে কাজ করছি এখানে, সুতরাং পাঁচটাই কি করা হয়েছে প্রত্যেকটা রোগীর নেই, পাঁচটা, মানে আমি এটাই বলতে চাইছিলাম যে 5টা প্যারামিটার নিয়ে কাজ করাটা স্টাডির জন্য অনেক বড় ব্যাপার, বিশাল ব্যাপার। তো যে কোনো একটা প্যারামিটার নিয়ে কাজ করাটাই যে কোনো আর্টিকেল প্রেজেন্টেশন বা যে কোনো কিছু জানে আরো ভালো হয়, তাতে স্ট্যান্ডার্ড বাড়ে। আর আমি একটু জানতে চাইবো যে অ্যাকিউট স্ট্রোক পেশেন্ট যাদেরকে ইনক্লুড করা হয়েছে, এদের মধ্যে তাদের রিস্ক ফ্যাক্টর কি ছিল আদার দেন রেনাল ইমপ্যায়ারমেন্ট? এমন কিছু করা হয়েছে যে যাদের আমরা যেমন 60 পেশেন্টকে নেওয়া হয়েছে যাদের স্ট্রোক ছিল, তাদের কি অন্য কোনো রিস্ক ফ্যাক্টর ছিল? ধন্যবাদ স্যার। ম্যাক্সিমাম পেশেন্টেরই স্যার ডায়াবেটিস, হাইপারটেনশনের হিস্ট্রি ছিল। হ্যাঁ, আমি যতটুকু বুঝতে পেরেছি। সুতরাং স্ট্রোকের জন্য ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর এগুলো, ডায়াবেটিস, হাইপারটেনশন, এইজ এবং স্মোকিং, এগুলো। সুতরাং এই স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে যে রেনাল ইমপ্যায়ারমেন্ট হয়েছে আমরা যেটা দেখেছি এখানে, এটা যে শুধুমাত্র স্ট্রোক কারণেই হয়েছে নাকি আদার দেন ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এইজ আছে, অন্য কোনো কিছু হয়েছে, এটা কি আমি এখানে দেখেছি? আমি যেটা জানতে চাইছি সরাসরি স্ট্যাটিস্টিক্যাল ভাষায় বলি যে এখানে কি মাল্টিভেরিয়েন্ট অ্যানালাইসিস করা হয়েছে কিনা, মাল্টিভেরিয়েন্ট রিগ্রেসিভ অ্যানালাইসিস এটা কি আমি করেছি?
যদি না করে থাকি তাহলে তো আমি এই ক্ষেত্রে বলতেই পারতেছি না যে আমার এই স্ট্রোকের পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট হয়েছে ডিউ টু দি স্ট্রোক ইটসেলফ, নট ডিউ টু দি ডায়াবেটিস, নট ডিউ টু ক্যান্সার, হাইপারটেনশন, নট ডিউ টু এজ। সুতরাং এটা করে করাটা খুবই যৌক্তিক ছিল এই ক্ষেত্রে। এটা না করে এই কথাটা এখানে বলা উচিত হয় না। আরেকটা কথা হলো যে আমরা এখানে যে স্যাম্পলটা নিয়েছি বলা হয়েছে যে 48 আওয়ার্স পর্যন্ত স্ট্রোক হওয়ার পরে থেকে উইদিন 48 আওয়ার্স স্ট্রোক অ্যাটাক। এটা আমরা হিস্ট্রি থেকে নিয়েছি। কিন্তু এই 48 আওয়ার্সের মধ্যে আমাদের দেশে আমার যেটা অবজারভেশন সেটা হলো, কেন আমার অবজারভেশন সেটা একটু বলে দিই, তাকে বললে ভালো হবে। এই স্ট্রোকের উপরে কিন্তু আমার ডিজার্টেশন ছিল। আমি স্ট্রোকের উপরে আমি নিজেই ডিজার্টেশন করেছি, যেখানে আমি দেখিয়েছিলাম যে অ্যাকুট কিডনি ইনজুরি আমাদের দেশে স্ট্রোক পেশেন্টদের জন্য কিভাবে হয় এবং হিমোরেজিক স্ট্রোকে কেমন হয়, ইসকেমিক স্ট্রোকে কেমন হয়, যারা রিভার্স করে তাদের কেমন হয়, তাদের কমপ্লিকেশন কেমন হয়, ইভেন এর ডিফারেন্ট স্ট্রেস এবং তাদের ফলো আপ কি, আমি কিন্তু এই সব দেখেছি। সুতরাং এই জন্য আমি বলতেছি যে আমার অবজারভেশন। তো আমি যেটা বলতে চাইছি যে 48 আওয়ার্সের মধ্যে আমাদের দেশে খুব কম সংখ্যক পেশেন্ট আর অ্যাবল টু রিচ টু হসপিটাল, খুব কম সংখ্যক পেশেন্ট আমাদের দেশে আসতে পারে। আমার অবজারভেশন ছিল তারা সবসময় 3 দিন 5 দিন 7 দিন পরেও আসে, এবং যে রোগীগুলো এগুলো 3 দিন 4 দিন পরে আসে আমাদের হসপিটালে, তাদের ক্ষেত্রে আরেকটা বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ অ্যাকুট স্ট্রোক ইজ এ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিহাইড্রেশন। কারণ এই যে 2-3টা দিন বা একটা দিন যে রোগীটা বাড়িতে ছিল বা আসতে দেরি করলো, এই সময়টা একটা পেশেন্ট যখন স্ট্রোক ডেভেলপ করে তারা তাদের নিউট্রিশনাল খুবই ডেফিসিয়েন্সি হয় এবং বিশেষত ডেফিসিয়েন্সি হয় ডিহাইড্রেশন হয়। এবং এই ডিহাইড্রেশন ইজ দি extreme and very emergency cause for the development of acute kidney injury. সুতরাং এটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই করা উচিত ছিল যে আমাদের এই পেশেন্টগুলো ডিহাইড্রেশন ছিল কিনা, আমরা কি ডিহাইড্রেশন এক্সক্লুড করেছি, এবং এই ডিহাইড্রেশন এক্সক্লুড করার জন্য খুব সুন্দর প্যারামিটার হলো তার ইউরিন আউটপুট। মোস্ট অফ দি স্ট্রোক পেশেন্ট তাদের ক্ষেত্রে সাধারণত ক্যাথেটারাইজ করা থাকে, তাদের ইউরিন আউটপুট দেখা হয়, এবং আমরা এই ইউরিন আউটপুট থেকেও কিন্তু অ্যাকুট কিডনি ইনজুরিকে ডায়াগনোসিস করতে পারি এবং তাদের সিভিয়ারিটি অ্যাসেস করতে পারি, ক্লাসিফাই করতে পারি। সুতরাং এটার পাশাপাশি ক্রিয়েটিনিন ভ্যালু বলি, ইউরিয়া ভ্যালু বলি, ইজিএফআর বলি, সাথে সাথে যদি আমরা ইউরিনটা বলতে পারতাম, ইউরিন আউটপুট কেমন, ইউরিন ক্রাইটেরিয়া দিয়ে ওই ক্যাটেগরি এটাও রয়েছে, ক্রিয়েটিনিন দিয়ে যেমন করি, ইজিএফআর দিয়ে যেমন করি, ঠিক তেমন কিন্তু ইউরিন আউটপুট দিয়েও আমরা এটাকে ডায়াগনোসিস করি, ক্লাসিফাই করি। সুতরাং এর পাশাপাশি যদি আমরা ইউরিন আউটপুটটা বলতে পারতাম, দিতে পারতাম, তাহলে আমাদের এই আমরা যে রেজাল্টটা বলতে চাচ্ছি এটা আরো মানে ইস্যুটা আমরা বুঝতে পেরেছি, আমরা ভালো কথা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এটা বায়োকেমিস্ট্রির পক্ষে আনসার দেওয়া আসলে কঠিন। আর একটা জিনিস আমি বলি যে ডক্টর নিতা যে কথাগুলো বলেছে, দিস আর দ্য ফ্যাক্টরস ফর ডেভেলপিং রেনাল ডিসফাংশন ইন স্ট্রোক পেশেন্ট। বাট ওর স্টাডিটা কিন্তু খুবই স্পেসিফিক একটা স্টাডি। এখন ডক্টর নিতা যেটা বলে ওর স্টাডির মধ্যে সেটা না, হ্যাঁ ইয়েস, এই স্টাডিটার আলোকে আরেকটা ফার্দার স্টাডি কিন্তু ইনিশিয়েট করা যেতে পারে, দ্যাট উড বি আ কনক্লুডিং পয়েন্ট। Acha, our next seminar will be organized by Department of Dermatology, and then after Obs and Gynae, Unit 3. Dr. Parag, প্রোগ্রাম শেষ হওয়ার আগেই ইন্টারঅ্যাকশন চলে যাচ্ছে। আসলে আমি একটা লাস্ট একটা কথা বলতে, আমরা এই বিভিন্ন প্যারামিটার আছে, ক্যালকুলেটর আছে, আমরা ভেরি ইজি ওয়েতে আমরা অনেক জিনিস আমরা সহজে জানতে পারি। আমরা এএলও গ্রুপে অথবা যাদের নাম্বার আমার ছিল, আমি একটা মেসেজ একটা লিঙ্ক দিছি, দেন এখানে 4টা ভেরিয়েবল দিলে আমরা আমাদের ইজিএফটা বের করতে পারি। এএলওতে যারা আমরা এড আছে, আমরা এখনই দেখতে পারি যে আমরা ক্রিয়েটিনিনটা জানা থাকলে ক্রিয়েটিনিন এবং এইজ, এবং এইজটা রিয়েল হইতে হবে, এইজ দিলাম এবং তারপরে মেল ফিমেল যেটা দেওয়ার পরে আমি মানে রেস কোনটা, ব্ল্যাক না হোয়াইট, এটা 4টা ভেরিয়েবল যদি আমি জাস্ট টাচ করি, ওই ক্যালকুলেটর আমাকে ইজিএফটা জানাই দেবে, এবং এটা আমার জন্য খুব একটা ভালো মেসেজ। আমি অল্প সময়ে আমার ইজিএফটা বের করতে পারতেছি। আসলে আমাদের এখানে আমাদের তো বায়োকেমিস্ট্রি সাইড থেকে রেনাল ফাংশন টেস্ট তারা বলার কিছুই নাই, আমাদের এক্সপার্ট ওনারা 2জন মেডিসিন এবং নেফ্রোলজি থেকে ওনারা বলছেন
আমাদের লাস্ট মেসেজ হলো যে পেশেন্ট উইথ ডিক্রিজ জিএফআর and increased urinary albumin or both at high risk of progressive CKD and should be referred to the nephrologist for further management. তো আমরা জিএফআরটা চেক করতে পারি, এটা আমাদের ফাইনাল মেসেজ, ভেরি ইজি ওয়েতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল পার্টিসিপেন্টস অ্যান্ড যারা আমাদের কাছে বিভিন্ন কোশ্চেন করে উৎসাহিত করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ।